বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত ঘোলাটে। পরিস্থিতি যে কোনো সময় যে কোনো দিকে মোড় নিতে পারে। আমরা যারা 5ই আগস্টের পর ভেবেছিলাম যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং সেনাবাহিনী ছাত্র জনতার পক্ষে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা যে মূলত ধোঁকার মধ্যে ছিলাম তা দিন যত যাবে তত স্পষ্ট হবে। বর্তমানে ভারত আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করে যাচ্ছে, আর এর সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর কতিপয় জেনারেল এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান। এই বিষয়টি আমাদের বুঝতে হলে 5ই আগস্টের পূর্ব থেকে আমাদেরকে পরিস্থিতি বিশ্লেষণ করতে হবে। আমরা যারা বারবার বলার চেষ্টা করি যে সেনাবাহিনী ছাত্র জনতাকে সহযোগিতা করেছে, সেনাবাহিনী না থাকলে 5ই আগস্ট অভ্যুত্থান সফল হতো না, তাদের এই বক্তব্যটি আংশিক সত্য আবার আংশিক অবাস্তব। বিষয়টা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর সাধারণ সৈনিক যারা, তারাই মূলত ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে 5ই আগস্ট ছাত্র জনতার পক্ষে অবস্থান গ্রহণ করেছিল। অপরদিকে জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান এবং সেনাবাহিনীর যারা জেনারেল ছিল, তারা কখনোই ছাত্র জনতার পক্ষে কাজ করেনি, বরং তারা একটা সময় পর্যন্ত ছাত্র জনতার বিপক্ষে সর্বাত্মক শক্তি খরচ করে শেখ হাসিনাকে বহাল রাখার জন্য চেষ্টা তদবির করেছে। কিন্তু যখন তারা উপলব্ধি করেছে যে তাদের এই চেষ্টা আর সফল হচ্ছে না, সাধারণ সৈনিকগণ জনগণের বিরুদ্ধে অস্ত্র চালাতে সম্মত নয় এবং যে কোনো সময় সেনাবাহিনীতে বিদ্রোহ হতে পারে, সেক্ষেত্রে তাদের নিজেদের জীবনই বিপন্ন হবে, শেখ হাসিনা তো অনেক দূরের কথা। তখন তারা সিদ্ধান্ত নেয় যে শেখ হাসিনাকে তো চলে যেতেই হচ্ছে, তাকে রাখা তো কোনোভাবেই সম্ভব হচ্ছে না, তাহলে এখন আমাদের করণীয় হচ্ছে কিভাবে শেখ হাসিনাকে সেফ এক্সিট দেওয়া যায়, কিভাবে শেখ হাসিনাকে সেভ করা যায়, কিভাবে আওয়ামী লীগের গুন্ডাদেরকে, সন্ত্রাসীদেরকে, যাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ রয়েছে, কিভাবে তাদেরকে বাঁচানো যায়। সেই চেষ্টায় সেনাবাহিনীর কতিপয় জেনারেল তারা ভারতের প্রেসক্রিপশনে সর্বাত্মক চেষ্টা করেছে। সেই ধারাবাহিকতায় 5ই আগস্ট জেনারেল ওয়াকারুজ্জামান যখন দেখলেন যে শেখ হাসিনার গণভবন রক্ষা করার সম্ভব হবে না, তখন তিনি খুব কৌশলে শেখ হাসিনাকে একদিকে পালিয়ে যাওয়ার সকল ইন্তজাম তিনি করে দিলেন এবং পরক্ষণেই তিনি নিজের খোলসটা পাল্টে তিনি ছাত্র জনতার সাথে মিশে যেয়ে শুধু মিশেই যাননি, বরং এই অভ্যুত্থানের কেন্দ্রবিন্দুতে তিনি চলে আসলেন। এবার আপনারা একটু চিন্তা করুন যে 5ই আগস্ট জেনারেল ওয়াকারুজ্জামান এবং সেনাবাহিনী যদি জনগণের বিপক্ষে অস্ত্র ধরত, তাহলে কি হতো? তাহলে দেশে একটা গৃহযুদ্ধ হতো এবং পরিশেষে অবশ্যই শেখ হাসিনাকে পরাজিত হতে হতো, তাকে জনগণের অস্ত্রের সম্মুখে তার ভাগ্য নির্ধারণ করতে হতো এবং সেনাবাহিনীও আন্তর্জাতিকভাবে অনেকটা চাপের ভেতরে ছিল, যতটুকু তাদের ইমেজ বেঁচে ছিল সেটাও শেষ হয়ে যেত এবং জনগণের সাথে সেনাবাহিনীর একটি রক্তক্ষয়ী সংঘর্ষ সৃষ্টি হতো। আর যদি ওয়াকারুজ্জামান 5 তারিখে জনগণের বিরুদ্ধে না যেয়ে চুপচাপ বসে থাকতো, তাহলে কি হতো? তাহলে র্যাব, বিজিবি এবং পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে ধসা হয়েছে
শেখ হাসিনা পলানোর পর, শেখ হাসিনার পলায়ন করার পর তাদেরও পালাতে হয়েছে এবং তাদেরও জীবন ঝুঁকির মধ্যে পড়েছে অথবা গ্রেফতার হতে হয়েছে। ওয়াকারুজ্জামানেরও 5ই আগস্ট তাকে পালাতে হতো, দৌড়ের উপর থাকতে হতো, কিংবা ছাত্র জনতার হাতে তাকে গ্রেফতার হতে হতো অথবা তার জীবন বিপন্ন হতো। কারণ শেখ হাসিনা এই যে দীর্ঘ সময় জনগণের বিরুদ্ধে যুদ্ধ করেছে, এর সহযোগী যেমনিভাবে বেনজির ছিল, যেমনিভাবে পুলিশের অন্যান্য কর্মকর্তারা ছিল, ঠিক তেমনিভাবে ওয়াকারুজ্জামানও ছিল। কাজে শেখ হাসিনা যদি খুনি হয়ে থাকে তাহলে ওয়াকারুজ্জামান কেন খুনি হবে না? বেনজির, জেনারেল আজিজ, ডিবির হারুন, তারা যদি শেখ হাসিনার সহযোগিতা করার জন্য অপরাধী হয়ে থাকে তাহলে ওয়াকারুজ্জামান শুধু লাস্টের 2-3 দিন নিজেকে ছাত্র জনতার মধ্যে সামিল করার অপচেষ্টা করে সে কেন বেঁচে যাবে? তার বাহিনী কি জনগণের বিরুদ্ধে অস্ত্র ধরেনি? তার বাহিনী কি জনগণকে গুম করেনি? এবং সেনাবাহিনীর ভিতর, সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার ভিতর যে আয়নাঘর ছিল তার দায়ভার কি ওয়াকারুজ্জামানের উপর আসে না? অবশ্যই আসে। তাহলে শুধুমাত্র 5 তারিখে সে কৌশলে নিজেকে ছাত্র জনতার মধ্যে সামিল করে সে হিরো হয়ে গেল, এবং শুধু হিরোই হয়নি, মানুষ বলতে শুরু করলো যে ওয়াকারুজ্জামান শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আসলে বিষয়টা হয়েছে এই, ওয়াকার যখন দেখেছে যে শেখ হাসিনাকে পালিয়ে যেতেই হবে এবং আওয়ামী লীগকে ক্ষমতা ছাড়তেই হবে, তখন সে সিদ্ধান্ত নিল যে কিভাবে আওয়ামী লীগকে রক্ষা করা যায়। রক্ষা করার জন্য সে রাজনীতিবিদদেরকে তার ক্যান্টনমেন্টে সেনানিবাসে ডেকে আনলো। এর মাধ্যমে সে বলটাকে নিজের হাতে নিয়ে আসলো, নিয়ন্ত্রণকে নিজের হাতে নিয়ে আসলো, এবং ছাত্রদের হাতে যে ক্ষমতাটা ছিল সেই ক্ষমতা সে তার নিজের হাতে নিয়ে আসলো এবং ছাত্রদেরকে পাশ কাটিয়ে সে রাষ্ট্র ক্ষমতা সাজানোর চেষ্টা করলো এবং রাজনীতিবিদরাও তার ডাকে সাড়া দিল। এতে করে সে হিরো হয়ে গেল এবং সে জাতির উদ্দেশ্যে ভাষণ দিল। সেদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সেনাপ্রধানকে, এই ভাষণের দায়িত্ব কেন তাকে নিতে হবে? যারা অভ্যুত্থান ঘটিয়েছেন তারাই তো জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন, কিন্তু তিনি কৌশলে এই সমস্ত নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নিলেন। নিজের হাতে নিয়ে তিনি কি করলেন? একদিকে তিনি খুনিদেরকে সেনানিবাসের ভেতরে আশ্রয় দেওয়ার সম্পূর্ণ ইন্তজাম করলেন। একদিকে তিনি সাজলেন যে তিনি ছাত্র জনতার পক্ষে, এই খোলস তিনি ধারণ করে পর্দার আড়ালে তিনি খুনি পুলিশ, খুনি শেখ হাসিনার দোসর, এদেরকে তিনি সেনানিবাসের ভেতর লুকানোর সমস্ত চেষ্টা তিনি করলেন, আত্মগোপনের সকল ব্যবস্থা তিনি করে দিলেন। তাহলে জেনারেল ওয়াকারুজ্জামান কি তিনি হিরো নাকি তিনি ভিলেন? তিনি কি ছাত্র জনতার পক্ষে অবস্থান নিয়েছেন নাকি তিনি খুনিদেরকে রক্ষা করেছেন? এই জিনিসটা বুঝতে আমাদের কেন এত দিন সময় লাগলো? কেন আমাদেরকে 7-8 মাস লাগলো এই জিনিসটা বুঝতে? ওয়াকার তো ছাত্র জনতাকে রক্ষা করেনি, জনগণের পক্ষে সে দাঁড়ায়নি, বরং সে তার গদি বাজিয়েছে, তার নিজের জীবন সে রক্ষা করেছে, শেখ হাসিনাকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে এবং খুনিদেরকে সে আত্মগোপনের, আত্মরক্ষার ব্যবস্থা করে দিয়েছে। এরপর সরকার 5ই আগস্ট সার্বক্ষণিক সে ভারতের সাথে, ভারতের সেনা প্রধানের সাথে সার্বক্ষণিক সে যোগাযোগ রক্ষা করে চলেছে। যে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিল, সেই ভারতের সাথে সার্বক্ষণিক সে চেষ্টা করছে, আবার সে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সে মিটিং করছে, আবার শেখ হাসিনাকে সে পালানোর ব্যবস্থা করে দিচ্ছে। মানে সব দিকেই সে আছে, সব জায়গাতেই তার অবস্থান আছে। তো 5ই আগস্ট সে খুনিদেরকে
আত্মগোপনের সকল ব্যবস্থা করে দিয়ে সে চেষ্টা করলো ছাত্রদেরকে রেখে সরকার গঠন করতে, কিন্তু যখন সেই চেষ্টা ব্যর্থ হলো সে বাধ্য হলো ছাত্রদেরকে ডাকতে, তাদের সাথে বসতে। তখন সে ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসাবে মেনে নিতে সম্পূর্ণ বিরোধী ছিল। আজকে এই যে 5 তারিখের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের ফসল নষ্ট হওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে জেনারেল ওয়াকারুজ্জামান, এবং এটা ভারতের পরামর্শে এবং আওয়ামী লীগকে পুনর্বাসিত করার উদ্দেশ্যে। ওয়াকারুজ্জামান যদি সেদিন সেনানিবাসে রাজনীতিবিদদেরকে না ডাকতেন, তাহলে স্বভাবতই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সরকার গঠনের সকল ক্ষমতা এবং সকল সিদ্ধান্ত এবং সকল এখতিয়ার থাকতো যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন তাদের হাতে, যারা অভ্যুত্থানের সামনের সারিতে ছিলেন, যাদের ডাকে অভ্যুত্থান হয়েছিল, সরকারে কে বসবে জনগণ তাদেরকেই জিজ্ঞাসা করত এবং তাদের পরামর্শে সরকার গঠিত হতো। কিন্তু এই সুন্দর জিনিসটাকে, অর্থাৎ অভ্যুত্থানের ফসলটাকে গলা টিপে হত্যা করেছেন একেবারে জন্মের দিনেই। যেদিন অভ্যুত্থানের জন্ম হয়েছে সেদিনেই সেই অভ্যুত্থানটাকে তিনি গলা টিপে হত্যা করেছেন। ক্ষমতার কে বসবে এই দায়িত্বটা তিনি ইচ্ছাকৃতভাবে নিজের হাতে টেনে নিয়ে। আর আমাদের বাংলাদেশের রাজনীতিবিদেরা কি বুঝে বা না বুঝে, কিংবা ক্ষমতার লোভে, নির্বাচনের আশায় তারা ওয়াকারুজ্জামানকে এই ক্ষেত্রে সহযোগিতা করেছে। ফলে ডক্টর ইউনূসকে ওয়াকার মেনে নিতেই প্রস্তুত ছিল না, এবং সর্বশেষ সে বলেছে, যেটা আমরা উপদেষ্টা আসিফের বক্তব্যে শুনলাম, ওয়াকার বলেছেন যে বুকে পাথর চাপা দিয়ে আমি এই সিদ্ধান্ত মেনে নিলাম। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কে আসবে না আসবে এটার সাথে ওয়াকারের কি সম্পর্ক, সেনাবাহিনীর কি সম্পর্ক? এরপর এখন সেনাবাহিনী কি করছে? তারা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলে, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মূলা ঝুলিয়ে এটাকে সামনে রেখে এটাকে ইস্যু বানিয়ে তারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করছে ভারতের পরামর্শে। আচ্ছা, নির্বাচনে কে অংশগ্রহণ করবে বা না করবে এই মাথা ব্যথা সেনাবাহিনীর কেন? আর এই দায়িত্ব যদি সেনাবাহিনীর থেকেই থাকে, তাহলে ওয়াকার 2024 সালে কেন এই বিষয়ে দায়িত্ব গ্রহণ করেননি, যখন বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে একতরফাভাবে আওয়ামী লীগ নির্বাচন করল? যখন 2018 সালে ভোট ডাকাতির মাধ্যমে শেখ হাসিনা পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতা দখল করল, তখন কেন সেনাবাহিনী এই ভোট ডাকাতির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেনি? তখন জেনারেল আজিজ ছিল এবং ওয়াকারও সেনাবাহিনীতে ছিল। তখন সেনাবাহিনী বলেছে যে এগুলো তো আমাদের দায়িত্ব না, সরকার আমাদেরকে যতটুকু দায়িত্ব দিয়েছে যে নির্বাচনের কেন্দ্রে শুধু আমাদের গাড়ি নিয়ে একটু ঘোরাফেরা করা, আমরা সেই দায়িত্বটুকুই পালন করেছি। ভোট রাতে হবে নাকি দিনে হবে এই দায়িত্ব তো সরকার আমাদেরকে দেয়নি, রাষ্ট্র আমাদেরকে দেয়নি, সেজন্য এ বিষয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তো যখন ভোট ডাকাতি হয়, যখন দিনের ভোট রাতে হয়, যখন গ্রহণযোগ্য রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়েই নির্বাচন হয় এবং ভোট কেন্দ্রে জনগণের জায়গায় দেখা যায় যে কুকুর ঘুমাচ্ছে, তখন সেনাবাহিনীর এই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের দায়িত্বটা কোথায় যায়? 2014 সালেও যখন বাংলাদেশ এই তৎকালীন সরকার রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে একতরফাভাবে নির্বাচন করলো, তখন এই ওয়াকারের সেনাবাহিনী কোথায় ছিল? বরং আমরা এটাই দেখি, বলতে দ্বিধা নেই যে বাংলাদেশ প্রতিষ্ঠার পেছনে, বাংলাদেশ গঠিত হওয়ার পিছনে একদিকে যেমনিভাবে সেনাবাহিনীর স্বর্ণোজ্জ্বল ভূমিকা রয়েছে, তাদের অবদান রয়েছে, তেমনিভাবে একথাও ইতিহাসের আলোকে অস্বীকার করার কোনো সুযোগ নেই যে এই বাংলাদেশ বারবার ধ্বংসের খাদে পড়ার পেছনে, বাংলাদেশ বারবার হোঁচট খাওয়ার পেছনেও বাংলাদেশের কতিপয়
এই সেনা জেনারেলরা জড়িত, তাদের চক্রান্ত এবং ষড়যন্ত্রের কারণেই বাংলাদেশ বারবার বাধাগ্রস্ত হয়েছে। আমরা দেখি যে যখন বেগম জিয়া ক্ষমতা ছাড়লেন 2008 সালে, তখন কিন্তু সেনাবাহিনী এই কথা বলেনি যে আমাদের দায়িত্ব কেবল সরকার যতটুকু দিবে ততটুকু, নির্বাচনে কে আসবে না সেটা আমাদের দায়িত্ব না। তখন কিন্তু সেনাবাহিনী এই কথা বলেনি, বরং তারা আগ বাড়িয়ে স্বপ্রণোদিত হয়ে রাজনৈতিক বিষয়ে নাক গলিয়ে তারা একটা অভ্যুত্থান ঘটালো এবং তারা বাংলাদেশের ক্ষমতা দখল করে নিল। কিন্তু এই যে 18 বছর শেখ হাসিনা ক্ষমতায় ছিল, তারা টু শব্দ করেনি বাংলাদেশের কোনো রাজনীতি নিয়ে। আবার যখন শেখ হাসিনা ক্ষমতা থেকে চলে গেল, রাজনীতি নিয়ে তাদের আবার মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে। আপনি এই দৃশ্যটা বারবার দেখবেন যে যখন ফেসিস্ট, এই দুষ্কৃতিকারী, গণহত্যাকারী শেখ হাসিনা ক্ষমতায় থাকে, তখন বাংলাদেশ সেনাবাহিনীর জেনারেলরা তাকে সহযোগিতা করে, তার বিরুদ্ধে কিছু বলে না, জনগণের পক্ষে কোনো সহযোগিতা তারা করে না। উল্টো প্রকাশ্যে তারা যদিও চুপচাপ থাকে, কিন্তু ভেতরে ভেতরে তারা গুম করে, খুন করে, রাজনীতিবিদদেরকে আয়না করে বন্দি করে। কিন্তু যখন শেখ হাসিনা ক্ষমতার মসনদ থেকে চলে যায়, তখন এই জেনারেলরাই বাংলাদেশের রাজনীতি নিয়ে নাক গলায়, সরকারকে অসহযোগিতা করে, যেমন তারা করেছে খালেদা জিয়ার সময়, যেমন তারা করছে এখন ডক্টর ইউনূসের সময়। তো এই হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর কতিপয় দুষ্কৃতিকারী জেনারেলদের চরিত্র। এবং যখনই শেখ হাসিনা ক্ষমতার বাহিরে থাকে, তখনই আপনি খেয়াল করবেন যে সেনাবাহিনী বাংলাদেশের রাজনীতিতে নাক গলায়। আর যখন শেখ হাসিনা ক্ষমতায় থাকে, তখন সেনাবাহিনী শেখ হাসিনাকে গুম খুনে সহযোগিতা করে এবং জনগণের বিপক্ষে দাঁড়ায়। এটা সাধারণ সেনাবাহিনীর কথা আমি বলছি না, বরং সেনা অফিসাররা। কারণ বাংলাদেশের সেনাবাহিনীর অধিকাংশ অফিসার তারা হচ্ছে রয়ের এজেন্ট। এই অভিযোগটা আমরা বারবার বিশিষ্ট জনদের কাছে শুনে থাকি। অতএব জেনারেল ওয়াকার এখন যেটা করছেন, সম্পূর্ণভাবে তিনি এক প্রকার রাগ ডাক ছাড়া তিনি সম্পূর্ণ সরকারের বিরুদ্ধে যে রাজনীতিতে নাক গলাচ্ছেন এবং শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে পুনর্বাসিত করার সর্বাত্মক চেষ্টা এই ওয়াকার এবং তার সাঙ্গপাঙ্গরা করে যাচ্ছে। এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি? আমাদের অনেক রাজনীতিবিদ তারাও হয়তোবা ক্ষমতায় যাওয়ার লোভে ভারতের সাথে কম্প্রোমাইজ করে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে চাচ্ছেন যে আওয়ামী লীগ রাজনীতিতে থাকুক, আমরা ক্ষমতায় যাই। কিন্তু বাস্তবতা হচ্ছে, যখনই রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের পক্ষে এই ধরনের ধ্বংসাত্মক সিদ্ধান্ত নিয়েছে, যেমন নিয়েছিলেন জিয়াউর রহমান, ততবারই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে যদি বিএনপি আওয়ামী লীগকে রাজনীতির ময়দানে আসার পক্ষে অবস্থান নেয়, তাহলে আজ থেকে 15 বছর পরে হোক, 20 বছর পরে হোক, 30 বছর পরে হোক, কোনো না কোনো দিন আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির ক্ষমতায় আসবে। এবং অবশ্যই আবারও এই হাসিনা বা তার পরিবার আওয়ামী লীগের যেই ক্ষমতায় আসবে, তখন তারেক রহমান যদি নাও থাকে, বিএনপির যারাই থাকবে তাদেরকেই আবার দেশ ছাড়া হতে হবে, আবার তাদেরকে ধান খেতে রাত যাপন করতে হবে। আর যারা ছাত্ররা অভ্যুত্থান ঘটিয়েছিল, নির্ঘাত এদের গলায় ফাঁসির দড়ি ঝুলবে। হয়তোবা তখন ডক্টর ইউনূস শাস্তি গ্রহণের মতো বয়সে নাও থাকতে পারেন, কিন্তু এই যে তরুণ ছাত্ররা যদি আওয়ামী লীগ রাজনীতি করে, তাহলে ভারত ষড়যন্ত্র করে একদিন না একদিন অবশ্যই শেখ হাসিনাকে অথবা তার অনুসারীকে, তার দলকে রাজনৈতিক ক্ষমতায় অবশ্যই বসাবে। এবং 100% নিশ্চিত আওয়ামী লীগ ভবিষ্যতে যেদিনই ক্ষমতায় আসবে, এই যে নাহিদ ইসলাম, আসিফ, আরও যারা আছে, এদের প্রত্যেকের গলায় ফাঁসির দড়ি ঝুলবে। অতএব আপনারা যদি বাংলাদেশের ওই করুণ পরিস্থিতি দেখতে না চান, তাহলে এখনই ওয়াকারুজ্জামানের এই সিদ্ধান্তের বিরুদ্ধে
জনগণকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে এবং ওয়াকার এবং রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ নিশ্চিত করে আওয়ামী লীগের কবর রচনা করার পরই নির্বাচনের দিকে অগ্রসর হতে হবে। না হলে হয়তো সাময়িক 5-10 বছর আমরা স্বৈরাচারের ছোবল থেকে নিরাপদ থাকব, কিন্তু ভবিষ্যতে এই আওয়ামী স্বৈরাচার আবার বাংলাদেশের জনগণের বুকের উপর চেপে বসবে। অতএব ক্ষমতার লোভ থেকে সামান্য সময়ের জন্য দূরে সরে আওয়ামী লীগের বিরুদ্ধে চূড়ান্ত ফয়সালা করা এখন সময়ের দাবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন।